সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের 6 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম। চলুন বেশি দেরি না করে আনমনে রাস্তা দিয়ে হাঁটতাছি, হঠাৎ এক বৃদ্ধ লোক দৌড়ে এসে আমার কাছে বলতে লাগলো, বাবা, আমার মেয়েটাকে ওই বখাটেদের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটির মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূর লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিচ্ছে, চাচ্ছে, কিন্তু মেয়েটা তার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা, ওদের সঙ্গে লড়াই করে পারবো না, তবে কিছু একটা দিয়ে ওদের আঘাত করতে হবে, তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভেবে বৃদ্ধ লোকটি বলল, প্লিজ বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়ে রেহাই পাবে না। আশেপাশে কিছু একটা খুঁজতেছি, দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম, সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলেই পিছন দিক থেকে দুই বখাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি। তাকে লাঠি দিয়ে আর কয়েকটা আঘাত করতে বৃদ্ধ লোকটি বলে উঠলো, বাবা, এবার ওকে ছেড়ে দাও, নয়তো মারা যাবে। না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব, এদের ছেড়ে দিলে রাস্তাঘাটে আরো বখাটেগিরি করবে। ভাই প্লিজ আমাকে আর মারেন না, আমি আর জীবনে কোনো মেয়ের দিকে তাকাবো না, তারপরও আমাকে আর পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ। না ভাইয়া, ওকে ছাড় দিবেন না। আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুসাইড করতে হতো। মেয়েটি কান্না করতে করতে বলল, কি বললো শুনলি তো? এখন তোকে কোনো ছাড় দেওয়া চলবে না, তোকে পুলিশের কাছে রাখতে হবে। বেশ, আমার কথা শুনে বৃদ্ধ লোকটি বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেই বখাটেকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিতে একটি প্রাইভেট কার এসে নিয়ে গেল। গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করেছিল যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও, এটা হলো আমার ভিজিটিং কার্ড। প্রতিটি উত্তরে বলছিলাম অবশ্যই আপনাকে জানাবো। বেশ, রাতটা ফুটপাতে নির্ঘুমে কাটিয়ে দিতে হচ্ছে। কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কতটা কঠিন এখন তা হারে হারে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর ওপর বিশ্বাস রেখে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। অপরদিকে মা, আজকে বাদরটাকে দেখছি না যে, কই সে? তানিশা কথাটা বলতে তানিশার মা কান্না করে বলল, মারে, আমার মনে হয় রুনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। কি বলছো? চলে গেছে মানে? কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কে বা আছে? তানিশার চোখের কোণে ইতিমধ্যে পানি জমে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে এদেরকে এভাবে ছেড়ে চলে যাবে। এখন তানিশা নিজেই নিজের মনে মনে গালি দিচ্ছে। রক্তের সম্পর্ক হতে ভাই না হতে পারে সে, কিন্তু ভাইয়ের চেয়েও তো কম না, আর তাকে কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা, এখন আমি কার সঙ্গে ঝগড়া করব? ও তো চলে গেল। তানিশা কান্না করে বলল, মারে, সেদিন যদি ওর কথা না বলতি তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমাদের পেটের সন্তান না, তারপরও তো তোকে নিজের বোন ভাবতো। এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি? তোর মুখে কি একটু আটকায়নি তখন? মা, আমার ভুল হয়েছে, সেদিন রাগের মাথায় এইসব উল্টাপাল্টা কথা বলছি, কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? আমিও জানতাম না। তোদের কলেজ থেকে প্রিন্সিপাল কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে, তার কারণ সর্বরূপ এটাও বলছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি। একথা শুনে প্রিন্সিপাল টিসিটা দিয়েছে। কাকিমা এই বলে থেমে গেল। মা, রুনি আমাদের এখানে আর আসবে না, তুই ওকে ভালো করে জানিস। ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে, তখন মনে হয় না আর ফিরে আসবে। এটা ভাবতে ভিতরে দুমড়ে মুচড়ে উঠছে রে মা। কাকিমা তানিশার উদ্দেশ্যে বলে উঠল। এইদিকে রিদিশাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কাল কলেজে গিয়ে সব ভুল বুঝাবুঝি ভেঙে রুনিকে প্রপোজ করবে সে। কিন্তু রিদিশার মাথায় একটাই চিন্তা বারবার খেলছে, ও কি আমাকে ক্ষমা করবে, ভালোবাসতে পারবে, নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পিছনে 2 বছর পরে থাকতে পারে, তাকে যদি আমি আগ বাড়িয়ে প্রপোজাল দেই তো সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। রিদিশা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। বেশ, এর মধ্যে তানিশার কোলে রিদিশার ফোন বেজে উঠল। রিদিশা ফোনটা রিসিভ করে বলে উঠল, তোর ভাইকে কি ম্যানেজ করেছিস? রিদিশা আনন্দের সহিত বলে উঠল। তানিশার কান্না শুনে রিদিশা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা, বাসায় কিছু হয়েছে? কান্না করিস কেন? রুনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে। আর কোথায়, কার কাছে গেছে কিছু বলে যায়নি। কলেজ থেকে টিসি নিয়ে ফেলেছে। সেদিন যদি ওইসব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না। সরি রে, তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না, কান্না করে বলল তানিশা। তানিশার কথা শোনা মাত্রই যেন মূর্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের কথা, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমা নিতে পারবে না। এসব ভেবে রিদিশা শব্দ ছাড়াই চোখ থেকে জল গড়তে লাগলো। রিদিশা এসব ভাবতে তানিশা ওপাশ থেকে বলে উঠল, হ্যালো রিদিশা, কথা বলছিস না কেন? আচ্ছা, পরে কথা বলবো নি, এখন রাখছি। এই বলে ওপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এদিকে রিদিতা ফুপিয়া কান্না করতে লাগলো।
বেশ, হৃদিতার মা তা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠল, হৃদিতা, মা কান্না করিস কেন? কি হয়েছে আমাকে বল। মা, আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম? হৃদিতা কান্না করে বলল, হৃদিতা, মা আমার, কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটছে তা সব কিছু ভেঙে তার মার কাছে বলল। হৃদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল। তার ঘটনা শুনে হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তান তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এইভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো। সেদিকে লক্ষ্য করতে আমাদের নিজের প্রতি সত্যি খুব অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা এই কথা শুনলে অনেকটাই ভেঙে পড়বে। বাবাকে এই বিষয়ে জানানো দরকার মা। এর মধ্যে শফিক সাহেব এসে বলতে লাগলো, কি হৃদিতা মামুনি, সেই ছেলেটা কি তোকে এখনো বিরক্ত করছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। বাবা, আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এইসব কিছুই করেনি। এই হৃদিতার মা, শুনছ তোমার মেয়ের কথা? এইসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। আমি বলছি শুনো তাহলে। এই বলে হৃদিতার মা শফিক সাহেবকে জানালো আর অনুশোচনায় বলে উঠল, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহারও করিনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এইভাবে শাস্তি পেল। শফিক সাহেব অনেকটাই অনুশোচনায় হয়ে বলে উঠল, এখন এইসব বলে কি হবে? যা হবার তো হয়েই গেছে। হৃদিতা মা, চল আমরা বরং রুনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমাও চেয়ে নেই। বাবা, সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না জানিয়ে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। হৃদিতা কান্না করে বলল। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুরে রাস্তায় ফুটপাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরও একজনকে পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, এটা সম্ভব না। গ্রাম থেকে যখন চলে এসেছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে বেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম, এমন সময় পিছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। বেশ, সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পেছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠলো, কিরে কখন থেকে তোকে ডাকছি, শুনছিস না কেন? পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ যেন কপালে উঠে গেল। আরে এ তো তানভীর, স্কুল কলেজের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই দিন অনেক চেষ্টা করছি কিন্তু বাসা ভাড়া করতে পাইনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত। কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসে তাও আবার ফুটপাতে থাকছিস? সত্যি করে বলতো ও সময়ে ঢাকা আসার কারণ কি? আসলে ঢাকায় আমি আসতে চাইনি, পরিস্থিতি আমাকে এখানে নিয়ে এসেছে। এই বলে গ্রামের পুরো ঘটনা বলে ফেললাম। দোস্ত, দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি। চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার সম্মান যে ধুলোয় মিশে গেছে সেটা তো আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না। রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে, এটা জানার পর তো গ্রামে থাকার কোনো মুডই ছিল না। কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলছে, সেটা মুখে আনাই পাপ। বেশ, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও এসেছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না। যার কারণ আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস তাহলে আমি একটা মহাবিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত, না করিস না। আরে মামা, এত চাপ নিবার কিছু নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময়ে তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আর বিপদে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। কেন? বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখলে ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম ও কারণেই মিসবিহেভ করত। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো, বেশ তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না। তাই তোকে বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনেই যাবি না। আচ্ছা ঠিক আছে, যাব না আমি। আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানভীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয় আল্লাহর ওপর বিশ্বাস রাখলে সে কখনোই নিরাশ হয় না, তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানভীরকে বলল, তোমার সঙ্গে ওকে?
আন্টি, ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গেই থাকবে। আর আন্টি, ও যেহেতু আমার সঙ্গে থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে, নয়তো এই বাসায় তাকে ছাড়তে হবে। জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবেন, কিন্তু তানভীর এর সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানো দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানভীর বলে, দোস্ত তোর ফোনটা দে তো, আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। আচ্ছা ঠিক করে চার্জে লাগা, দরকার আছে। তানভীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতে ডেভিড বোনের এই নাম্বার থেকে 1000টা কল প্লাস মেসেজ ফোন এসে ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন: